তোমরা যারা জয়েন করছো তারা একটু নিজেদের নামটা কমেন্টে জানাই দাও, আর আমার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আমাকে কনফার্ম করিও। কমেন্টে একটু জানাই দিও যে সাউন্ড এবং ভিডিও দুইটা ঠিক আছে কিনা। তোমরা যারা জয়েন করছো একটু নিজেদের নামটা কমেন্টে জানাই দাও, আমি একটু কয়েকটা গ্রুপে আমাদের লাইভের লিঙ্কটা দিয়ে দিই যাতে অনেকের পেতে সুবিধা হয়। আর তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে কমেন্ট করে তোমরা আজকের একটু প্যারা নেওয়ার সুযোগ করে দাও। আমি আবারও বলতেছি, তোমার যত শত্রু আছে সবগুলো শত্রুকে তুমি কমেন্ট করে এখানে জানাই দাও যে তাদেরকে তুমি এখানে এই মেনশন করার সাথে সাথে কিন্তু তাদের কিছুক্ষণ টাইম ওয়েস্ট করতে পারবে আমার সাথে প্রায় 1 ঘন্টার মতো। তো তোমরা এখনই দেরি না করে তোমাদের যত শত্রু আছে তাদেরকে এখানে মেনশন করে জানিয়ে দাও কিভাবে সময় লস করতে হয়। ওকে, আমরা আমরা শুরু করব। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। সবাই একটু জয়েন করে নেক, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি আমাদের লেকচার। এই যারা আছো একটু প্রেজেন্ট প্রেজেন্ট দাও। হ্যাঁ, আমি নাম ডাকবো না, নাম ডাকা ছাড়া তোমরা প্রেজেন্ট দিয়ে দিবা। অনেকে প্রেজেন্ট দিচ্ছে, আমিও চাই সবাই প্রেজেন্ট হোক। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা আজকের ক্লাস হবে কিভাবে 1 ঘন্টার সময় লস করে অল্প অল্প একটু করে লাভবান হইতে হয়। আমি আবারও বলতে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে বিরক্ত করো। যদি তুমি তাদেরকে করতে না পারো বিরক্ত। আমাদের অনেকে প্রেজেন্ট হয়ে যাচ্ছে, আশা করি তোমরা এই যে আমার কথাগুলো আমার একটু কনফার্ম করিও যে আমার ভিডিও এবং অডিও আমাদের কোয়ালিটি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আমি খুব ইজিলি আমাদের শুরু করতে পারবো। ওকে, অনেকেই জয়েন করে ফেলছে। আমাদের অনেকেই জয়েন করে ফেলছে, আমরা খুব শীঘ্রই শুরু করব। হাবিব ভাই স্যার ভাইয়ের চন্দ্র মিলাইতে পারে নাই। চন্দ্র মাত্র শুরু হবে, আর সবসময় কি সবকিছু মিলে?
ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো তোমাদেরকে আমি আজকে যে কাজটা করব, আজকের ক্লাসের পর তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়ে যাবা, তোমরা অনেকেই বোর্ড পরীক্ষায় A+ পেয়ে যাবা। তো যদি পরীক্ষায় পাইতে চাও A+, আজকে করে নাও আমার ফিজিক্স ক্লাস। তাহলে আমরা এই থিম দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা জাস্ট একটু মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। আবারও বলবো আমি, প্রত্যেক দিনের মতো সেম কথা, যদি থাকে মাথায় কেন থাকবে খাতায়? তাহলে ওই কারণে তুমি খাতায় লিখবা না, তুমি শুধুমাত্র মাথায় রাখবা, মাথায় ঢুকিয়ে 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 সেগুলোকে তুমি অ্যাপ্লাই করবা। এবং আমাদের আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক ইম্পর্টেন্ট টাইপসের কিছু জিনিস পড়বো, এবং আমাদের ওই জিনিসগুলা অনেকের কাছে কঠিন হলেও আমরা পড়বো হাসি খুশি ভাবে, যেখানে আমাদের কোনো কঠিন কিছু না লাগে। তাহলে আমরা আমাদের এমনভাবে আমরা জিনিসগুলো পড়বো সেখানে কঠিনের কোনো কিছু নাই, সহজ ছাড়া উপায় নাই। তাহলে আমরা আমাদের শুরু করি। তোমরা যারা জয়েন করেনি তারা জয়েন করে নেয়, কারণ আমি আস্তে আস্তে আমার ক্লাসের দিকে আগাই। তাহলে আমরা শুরু করি। প্রথমত আসি, আমরা গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে আমাদের ভেক্টর আমরা পড়াচ্ছি। এই ভেক্টরের মধ্যে আমরা ভেক্টরের যোজনের মধ্যে আমরা টোটাল 5টা সূত্র পাইছিলাম। 1 নাম্বার সূত্র সাধারণ সূত্র, এটা আমাদের অসাধারণ নহে। 2 নাম্বার সূত্র ত্রিভুজ সূত্র, ত্রিভুজ মানে তো বুঝো আমাদের 3টা ভুজ আছে যার তার নাম ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ সূত্র আমরা পড়ে ফেলেছি। দেন আমরা বহুভুজ সূত্র পড়ে ফেলেছি, বহুভুজ আছে যার তার নাম বহুভুজ। এরপর আমরা সামান্তরিক সূত্র পড়ে ফেলেছিলাম, এবং সামান্তরিক সূত্রে আমরা দুইটা জিনিস বের করার কথা ছিল। একটা হচ্ছে তাদের লব্ধির দিক, আর একটা হচ্ছে লব্ধির মান। লব্ধির মান আমি গত ক্লাসে বের করা শিখিয়েছিলাম এবং কয়েকটা ম্যাথ করেছিলাম, সেখান থেকে কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম এবং আমি তার আউটপুট পেয়েছিলাম। আজকে আমরা যে কাজটা করব, দিকটাও নির্ণয় করা শিখবো, সেখান থেকে আমি আউটপুটগুলো দেখব, সেখান থেকে আমি বুয়েটে চান্স পেয়ে যাব, সেখান থেকে আমি বোর্ড পরীক্ষায় A+ পেয়ে যাব। এবার তাহলে আমরা আজকের ক্লাসে আমরা অনেক কিছু পড়াবো। এবার একটু খেয়াল করে দেখি। তাহলে প্রথমত আসি, আমরা সেই আমাদের বিখ্যাত সামান্তরিক সূত্র নিয়ে আমরা শুরু করব। আমাদের সামান্তরিক সূত্র, আমাদের চোখ বন্ধ করে আমাদের বলে দেওয়া যায়, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আমাদের এই অধ্যায় থেকে যখন তুমি কলেজে পরীক্ষা দিবা তুমি সামান্তরিক সূত্রটা পাবা। এই সামান্তরিক সূত্র যদি পাইতে হয় আমাদের এই সূত্রটা আগে পড়িতে হয়। তাহলে আমাদের সূত্রটা আমরা গতদিন পড়েছিলাম, আজকে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে ফেলবো। অ্যাপ্লাই করার পর তুমি দেখবা এটা খুবই সোজা, পানির মতো। আমাদের এই যে মানে বলে না পান্তা ভাতের মতো, আমাদের পান্তা ভাতের মতো না, আমরা বলবো শরবতের মতো। কারণ পান্তা ভাত খাইতে হলে একটু একটু করে চাবাইতে হয়, আর শরবতের জন্য তো গল গল করে খেয়ে ফেলা যায়। তো আমাদের ক্লাস নট পান্তা ভাতের মতো, দিস ইজ শরবতের মতো। তাহলে আমরা আমাদের এই শরবতের মতো ক্লাসটা করে ফেলবো। আসি আমরা সামান্তরিক সূত্র পড়ার চেষ্টা করি। তাহলে আমি একটু দেখে নিই তোমাদের কার কি অবস্থা, আর যে কোনো প্রবলেম হলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা। তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে আমাদের কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেগুলো জানিয়ে দিলে আমি মাঝে মাঝে কমেন্ট চেক করব, কোনো সমস্যা নাই। এবার তাহলে তোমরা কি করবা, তোমরা তো জানো প্রতিদিনের মতো আমাদের ক্লাসের নিয়ম নীতি একটাই, যে আমাদের লেখা যাবে না, শুধু শোনা যাবে এবং দেখা যাবে। তুমি দেখবা ভিডিও উইথ অডিও, অর্থাৎ আমার কথাগুলো শুনবা আবার ভিডিওটাও দেখবা। হ্যাঁ, তাহলে আমাদের ভিডিওর সাথে অডিও না হলে মিলে না, আর আমাদের ক্লাসটা একটু মজাদার না হলে চলে না। ওই কারণে আমাদের ক্লাসটাকে একটু মজাদার করতে হবে। এখন আমরা আজকে একটা কথাই বলবো, পরীক্ষায় পাইতে হলে আমাদের A+ পাওয়ার জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্য এই চ্যাপ্টারটা আনসার করতে হলে তোমাকে সামান্তরিক সূত্র পড়তেই হবে। এখন আসি আমরা কথা না বাড়িয়ে আমাদের গুটি গুটি পায়ে আমরা আমাদের সেই সামান্তরিক সূত্রের দিকে এগিয়ে যাব। এবং এখানে দেখবা, তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে মনে করো কোন একটা বস্তু আছে, এখানে কোন একটা বস্তু আছে, দিস ইজ আওয়ার বস্তু। তাহলে এটা হচ্ছে আমাদের কি বস্তু। এই যে আমার বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি এদিকে ধাক্কা দিলাম, তাহলে একজনে এদিক থেকে টানতেছে, কি বলে? পি বলে, একজন টানে। তাহলে আমাদের একজনে টানে পি বলে, আরেকজনে এদিকে টানে কিউ বলে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, একজনে যে বলে টানতেছে ওই বলের মানটা হচ্ছে পি, আরেকজনে যে বলে টানতেছে তার মানটা হচ্ছে কিউ, এবং তারা দুইজন কয়টা বিন্দুতে কার্যরত? একটা বিন্দুতে। তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারবো, দিস ইজ আওয়ার বস্তু, সেখানে আমার বল আছে দুইটা, ওই দুইটা বল কয়টা বিন্দুতে কার্যকর? একই বিন্দুতে দুইটা বল কার্যকর, এবং ওই দুইটা বলের মধ্যবর্তী কোণটাকে আমি নাম দিব আলফা। তাহলে আমরা দুইটা বলের মধ্যবর্তী কোণটাকে নাম দিলাম কি? আলফা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে যে সামান্তরিক সূত্র পড়ছিলাম, আমাদের কাজটা কি একটু খেয়াল করো। আমরা অলরেডি সামান্তরিক সূত্র কি সেটা আমরা গতদিন দেখছিলাম। তো যারা গত ক্লাসটা করো নাই তোমাদের জন্য জাস্ট কোনো সমস্যা নাই,
তুমি যা বলবো সেই জিনিসগুলো খালি মুখস্থ করবা। একটা জিনিস তোমরা মাথায় রাখিও, অনেকে তোমাদেরকে অনেক মহৎ মহৎ বাণী শোনাবে, বলিবে তুমি যখন সায়েন্স পড়িবে বেসিকের স্বর্গে বাসিবে, এই বেসিক যদি তোমাকে জানিতে হয়, অনেক কিছু পড়িতে হয়, মুখস্থ করিয়া লাভ নাই, বেসিক ছাড়া উপায় নাই। আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, বেসিক শিখিয়া তেমন কোনো লাভ নাই। ওই কারণে আমরা একটা থিমে বিশ্বাসী হব, সেই থিমটা হচ্ছে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। অর্থাৎ তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি কি তোমার প্রতিভা দেখাবা? তুমি তোমার প্রতিভাটাকে কি আকাশে বাতাসে ভাসিয়ে দিতে চাচ্ছ? জি না ভাইয়া, প্রতিভার তুলনায় সাফল্যটাই অধিক উত্তম। ওই কারণে আমি বেসিক যদি নাও বুঝি, মুখস্থ করাটা আমার জন্য উত্তম। ওই কারণে আমরা একটা থিমে বিশ্বাসী, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে। দূর আমার প্রতিভা, আমার লাগবে কি? সফলতা। তাহলে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। তুমি গত ক্লাস করানো কি হয়েছে? তুমি কিছু মিস দিছো, কোনো সমস্যা নাই। আজকে কি করবা? মুখস্থ। এই মুখস্থ করলে তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবা। পরীক্ষাতে আমার দরকার কিভাবে? আমাদের এটা মুখস্থ আছে, এখানে ক্লিক করবা, ক্লিক করলে আনসার, ক্লিক করলে আনসার, ক্লিক করলে আনসার। যেরকম তুমি কম্পিউটারে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে রাখলে, ওই ফোল্ডারে ক্লিক করলে খুলে যাবে, ক্লিক করলে খুলে যাবে। এই মাথার ভিতরে অনেকগুলো থাকবে ফোল্ডার, সেখানে আমাদের সেখানে আমরা ক্লিক করে করে বানাবো অনেকগুলো হোল্ডার। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার সামান্তরিক সূত্র। আমার কথা তুমি আগে থেকে জানো না, কোনো প্রয়োজন নাই। তাহলে আমি বললাম কি, কোন একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা বল কার্যকর, এই দুইটা সবসময় বল হবে এমন কোনো কথা নাই। শর্ত হচ্ছে এরা হইতে হবে ভেক্টর। কি হইতে হবে? ভেক্টর। এবার ভেক্টরটা আমার এটা হইতে পারে সরণ, হইতে পারে বল, হইতে পারে ব্যাগ, হইতে পারে ত্বরণ, হইতে পারে হোয়াট এভার। আমার কথা হচ্ছে হইতে হবে কি? ভেক্টর। এটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এই যে সামান্তরিক সূত্র, তার জন্য কি করতে হবে? প্রথম শর্ত একই বিন্দুতে কাজ করতে হবে। একই বিন্দুতে কাজ করিতে হবে। একই জায়গায় কাজ না করলে তো হয় না। দুইজন দুই জায়গা থেকে কাজ করলে কি চলবে? না, চলবে না। একই জায়গায় থেকে কাজ করতে হবে, তাহলে সেটা আমার প্রোডাক্টিভ হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি সিম্পল বললাম, তোমরা নেগেটিভলি নিও না। সেটা হচ্ছে একটা বস্তুকে একজনে টানতেছে, সেখানে একজনের তুলনায় দুজন টানাটা বেশি প্রোডাক্টিভ না? আমি সেই প্রোডাকশনের কথা বলছি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের একই বিন্দুতে আমার দুইটা বল বা দুইটা ভেক্টর কার্যকর। দুইটা ভেক্টর যখন কার্যকর থাকবে একই বিন্দুতে, ওই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং মধ্যবর্তী কোণ বের করার কনসেপ্টটা আমরা কিন্তু ওই দেখিয়েছিলাম। কোন ক্লাসে দেখিয়েছিলাম? প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। যদি কেউ মিস করে থাকো, সেই ক্লাসটা আমাদের ওই ক্লাসটা দেখে নিবা, 1 নাম্বার ক্লাসটা, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন হচ্ছে তোমার এখানে কোণ নিয়ে তেমন কোনো সমস্যা নাই। আমরা এখানে বলবো ওই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে বলি আলফা, অর্থাৎ পি এবং কিউ, তাদের মধ্যবর্তী কোণটা কি? আলফা। এটা দ্বারা মিন করে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, এই ক্যাপসিনোটা দ্বারা মিন করে কোণ। এখন আসো, এখানে আমরা বলবো এটা হচ্ছে আলটিমেট আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এবং এটার যে মানটা, অর্থাৎ মান মানে কি? আমরা জানি ভেক্টরটাকে এরকম সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়, তার দৈর্ঘ্যটা মান নির্দেশ করে। আর আমরা মানটা বলবো কি? পি। এবং কিউ ভেক্টরের মান কত? কিউ। অর্থাৎ এটা দ্বারা বোঝায় পি ভেক্টর, এটা দ্বারা বোঝায় তার মান, এটা দ্বারা কিউ ভেক্টর, এটা দ্বারা বোঝায় তার মান। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমি আবার একই কথা বলতেছি। দেখো, তোমার কাছে মনে হবে যে ভাইয়া বারবার কেন একই কথা বলেন, আমাদের একটু সামনে নিয়ে চলেন। আমি তোমাকে সামনে নিয়ে যাব, কোনো সমস্যা নাই, বাট তারপর একই কথা বারবার বলে যাব। কেন আমি একই কথা বারবার বলবো? কারণ হচ্ছে তুমি যখনই দেখবা তোমার কাছে একটা কথা শুনতে শুনতে বেশি বিরক্ত লাগতেছে, দ্যাট মিনস সেটা তোমার মাথায় ঢুকে গেছে, তাহলে আমাকে বিরক্ত লাগতে হবে। ওই কারণে অনেকে বলে ভাই বিরক্ত লাগে। আমি বলি এই যে বিরক্ত লাগে, সেটাই তো আমার আসলে লাগে। তাহলে আমাদের ওই বিরক্তটা লাগতে হবে, অর্থাৎ শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে হবে। হ্যাঁ, এমন না যে মনে করো ক্লাসে কোনো 14 গোষ্ঠীর আগা মাথা নাই, সেটা দেখে তুমি বিরক্ত হয়ে চলে গেছো। এটা আমার অন্যরকম টাইপসের জিনিস। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ভেক্টর দুইটা হচ্ছে পি এবং কিউ। এবার সামান্তরিক সূত্র আমাকে বলে এই দুইটা ভেক্টর যেহেতু আমি জানি, এদের লব্ধি যদি বের করতে হয় তোমাকে কি ড্র করতে হবে? সামান্তরিক ড্র করতে হবে। তাহলে বলো তো, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কেমন? সমান ও সমান্তরাল। দেখো, তুমি কিন্তু এটাকে একটা বাহু ধরলে, তাহলে সামান্তরিক ড্র করে ফেলতে পারবা। তাহলে আমার এই বাহুটা আমি জানি, তার সাথে সমান্তরাল একটা বাহু আমি ড্র করব। তাহলে খেয়াল করো, এই সামান্তরিকের সমান্তরাল একটা বাহু ড্র করলাম। তাহলে এই যে ড্র করলাম, সেটা কিন্তু আবার কি হইতে হবে? এটার এক্স্যাক্টলি সমান হইতে হবে, কারণ সমান ও সমান্তরাল। এবার আসো,
এই যে রেখাটা, এই রেখাটার সমান্তরাল এখানে আঁকতে হবে। তাহলে আমরা এই যে রেখাটার সমান্তরাল যদি আঁকি তাহলে দেখতে এরকম হলো। তাহলে তাদের ছেদবিন্দু হলো এটা। এখন আমরা বলতে পারি তাহলে দেখো আমাদের পি এবং কিউ দুইটা বল ছিল, সেখান থেকে আমাদের সামান্তরিকটা পূর্ণ হয়ে গেল। এখন দেখতে মনে হয় একটু আঁকাবাঁকা মনে হচ্ছে না? আচ্ছা দেখো আঁকাবাঁকা মনে হচ্ছে, অনেকে করছে হয়তো, তো আমি একটু খেয়াল করে দেখি। তাহলে এটা আমার সামান্তরিক। তোমার এই যে তোমাকে আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন। আমি যদি বলি এটা সামান্তরিক, তুমি বিলিভ করে নেবে, ইমাজিন করে নেবে যে ভাই আপনি এটাই সামান্তরিক বলছেন না, এটা মনে হয় দেখতে এরকম। হ্যাঁ, তো এটা ইমাজিন করে নিতে হবে। তাও মনে করো আমি এত বোকা না, বৃত্তকে সামান্তরিক বলবো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তোমার মনে করো লজ্জাজনক ব্যাপার, অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি সামান্তরিক ড্র করে ফেলছো। এবার আমি তোমাকে একটা কথাই বলবো, আচ্ছা তুমি যে বর্তমানে সামান্তরিক ড্র করলা, এই দুইটা বাহু সামান্তরিকের বাহু, এই দুইটা যখন পাশাপাশি বাহু, এদের নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা কি বললাম, এরা হচ্ছে কেমন বাহু? সন্নিহিত বাহু, সামান্তরিকের সন্নিহিত বাহু। এই দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর পি এবং কিউ কাজ করে, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এখন একটু ভালো করে খেয়াল করো, তোমাকে যে কাজটা করতে হবে, লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হচ্ছে এই দুইটা সন্নিহিত বাহু যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি সন্নিহিত বিন্দু। এই সন্নিহিত বিন্দুগামী কর্ণ, এটা সামান্তরিকের কর্ণ থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে আমার এটা, আর একটা হচ্ছে আমার এটা। এখন তুমি কোনটা নিবা? তুমি নিবা সেটা যেটা তাদের সন্নিহিত বিন্দু দিয়ে যায়, এর মানে এটা নেওয়া যাবে না। আর তুমি সিম্পল চিন্তা করে দেখো না, আচ্ছা আমি এখানে একটা বস্তুকে একজন এদিকে টানে আরেকজন এদিকে টানে, বস্তুটা যাবে কোনখানে? অবশ্যই এদিকে করে যাবে। তোমার কি মনে হয় একজন এদিকে টানলো একজন এদিকে টানলো, সে এদিকে রাগ করে চলে যাবে? সে তার তো অনুভূতি নেই। হ্যাঁ, অনুভূতি থাকলো সে কি যাইতে পারবে? জি না। আমার এখানে বল প্রয়োগ করতেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা একটা কথাই বলতে পারি, আমাদের এরা যখন কাজ করে এই যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে তাদের কি লব্ধি নির্দেশ করে। অনেকে আমাকে একটা কথা প্রশ্ন করে, ভাইয়া আপনি এখানে চিহ্ন দিলেন একটা, এখানে কেন হঠাৎ করে এসে দুইটা দিলেন? আসলে দুইটা দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, জাস্ট আমরা আমাদের সুবিধার জন্য দিই। এই দুইটা দ্বারা মিন করতেছি আমার এই দুইটা বলের লব্ধি। তাহলে আমার এটা হচ্ছে আর, লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেজাল্টেন্ট বা লব্ধিটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে আমার আর ভেক্টর, তার মানটা হচ্ছে নিশ্চয়ই আর। তাহলে অলরেডি আমরা বুঝে গেলাম আমাদের পি কিউ আর কি জিনিস। এই আরটা হচ্ছে আমার লব্ধি, এই লব্ধির মানটা আমাকে বের করতে হবে, যেটা গত ক্লাসে বের করছিলাম। প্রমাণ আমি গত ক্লাসে করাইনি, তো আজকে আমি আসলে আমার মনে হয় না প্রমাণ করাতে পারবো। আমরা আজকে একটু আরো কিছু জিনিস শিখবো, প্রমাণ আমরা পরে করাবো, কোনো সমস্যা নাই। আমাদের ওই যে বললাম মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, আমাদের ওই জন্য সূত্রটা মুখস্থ করলেও চলে, প্রমাণটা আমি পরে পড়লেও চলবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে যদি আমি বলি পি এবং কিউ তারা কি ভেক্টর না? ওকে, দেন তাদের লব্ধিটাও কি একটা ভেক্টর। লব্ধি মানে কি? দুইটি ভেক্টরের ভেক্টর যোগফল। অর্থাৎ আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর তাদেরকে যোগ করার কারণে যেটা পাইলাম তার নাম হচ্ছে আর ভেক্টর। অর্থাৎ পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, তাদের রেজাল্টেন্টটা হচ্ছে আর। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি আমার লব্ধি হয় আর, দুইটি ভেক্টর পি এবং কিউ দুইটি ভেক্টর, তাদের লব্ধিটাও কিন্তু একটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে আমি এই মানটা বের করব যেটা আমরা গত ক্লাসে বের করছিলাম। আর একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে সেটা হচ্ছে দিক। তবে আমি মানের ফর্মুলাটা লিখে দিই, আর ইকুয়ালটা আমরা গত ক্লাসে দেখছিলাম √/p² + q² + 2pq cos of আলফা। এটা হচ্ছে তাদের মানের ফর্মুলা, আমরা গত ক্লাসে পড়ছিলাম। এবং আমার এখানে দিক বলতে কি বোঝায়? সে কোন দিকে যাচ্ছে। এখন সে কোন দিকে যাচ্ছে সেটা আমাকে কারো সাপেক্ষে বলতে হবে। দিকটা সবসময় কি করতে হয়? কারো সাপেক্ষে বলতে হয়। এখন তুমি চিনো কাকে? তুমি চিনো পি কে আর কিউ কে। তুমি চিনো কাকে? পি এবং কিউ। তাহলে তুমি যদি পি এবং কিউ কে চিনো, তাহলে তোমাকে বলতে হবে লব্ধিটা পি এর সাথে এত কোণে যায়, কিউ এর সাথে এত কোণে যায়। তাহলে আমার ধরে নিলাম এই লব্ধি পি এর সাথে যে কোণটা উৎপন্ন করলো তার নাম থিটা। তাহলে আবারও বলতেছি, এই যে থিটা, এই থিটা কোন থিটা? লব্ধিটা পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, এটা হচ্ছে তার দিক। তাহলে এই লব্ধির এটা হচ্ছে মান, এটা হচ্ছে কি দিক। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম একটা সামান্তরিক সূত্র, তার মধ্যে কি কি থাকতে পারে না থাকতে পারে সবকিছু আমরা বুঝে গেলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, সূত্র শিখতে হবে। সূত্র একটা আমরা গতদিন পড়েছিলাম এবং আজকে আমরা আরো নতুন কিছু সূত্র শিখবো। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটু তোমাদের সুবিধাতে একটু ছবি তুলে নিই। হ্যাঁ, আচ্ছা আমি এটা একটু ছবি তুলে নিই, তাহলে তোমাদেরকে পরে আমি দিয়ে দিতে পারবো।
আচ্ছা, এবার সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে আমাদের এখানে জিনিসগুলো কি কি আমরা জেনে গেলাম সামান্তরিক সূত্রের। এখন এসে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এবার সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে বোর্ডটা মুছে আবার নতুন করে শুরু করতে হবে। আমরা এক পাশে জায়গা করে আমরা সূত্র লিখবো। সবাই এই জিনিসটা মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখো আমরা যে কাজটা করব, আমরা তোমাদেরকে বুঝাবো না, আমি তোমাদেরকে যে কাজটা করাবো মুখস্থ করাবো। কি করাবো? মুখস্থ করাবো, কারণ মুখস্থ আমাদের সফলতা বয়ে আনে। এখন এই মুখস্থের মধ্যে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যাতে করে মুখস্থ এমনভাবে করব একটু নাড়াচাড়া দিলেও কোনো সমস্যা হবে না। অর্থাৎ তুমি মনে করো একটা পিলার গাড়াইছো, এই পিলারটা তুমি একটু গভীরে গাড়াইলে কি হবে, যত নাড়াচাড়া করে সমস্যা হবে না। আর হালকার উপর ঝাপসা করে পিলারটা লটকাই দিলে এরপর বাতাস সেটা উল্টাই যাবে, তখন তুমি কি করিবে বলো আমাকে? তাহলে আমরা যে কাজটা করিব, আমরা একটু ডিপ লেভেলের মুখস্থ করব, মানে মুখস্থ করবো তাও ডিপ লেভেলে, টেকনিক্যালি। তাহলে একটু খেয়াল করো, টেকনিক্যালি আমরা এটা মুখস্থ করবো। এবার আসো, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, আমরা সেই আমাদের ফিগারটা ড্র করি। তাহলে এদিকে হচ্ছে আমার একটা ফি ভেক্টর কাজ করে। ফি ভেক্টরের মান হচ্ছে কিউ, তোমরা জানো ফি ভেক্টরের মান হচ্ছে ফি। আর একই পয়েন্টে এদিকে একটা ভেক্টর কাজ করে যার নাম হচ্ছে কিউ ভেক্টর। কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। এবং এদিকে যে আমি একটা সামান্তরিক ড্র করলাম, এই সামান্তরিকের কর্ণ যেটা, এই কর্ণটা হচ্ছে আমাদের আর। যদি সামান্তরিকের কর্ণ আর হয়, এই দুইটি ভেক্টরের মধ্যে যে কোনটা হচ্ছে আলফা এবং থিটা হচ্ছে লব্ধিটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করে। লব্ধিটা পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি থিটা। তখন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। এবার আমরা কি করি দেখো, আমাদের এখান থেকে আমরা কি করি দেখো, ওই দেখে দেখে তুমি কিছু একটা শিখো। তাহলে একটু খেয়াল করো, প্রথমত আসি এই লব্ধির মান। এখন পরীক্ষায় তোমার কি কি দেওয়া থাকবে খেয়াল করো। আমি আবারও বলতেছি, পি মানে হচ্ছে প্রথম ভেক্টরের মান। পি মানে কি? প্রথম ভেক্টরের মান। কিউ মানে কি? দ্বিতীয় ভেক্টরের মান। আলফা মানে কি? যেই দুইটা ভেক্টর আমার আছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং আর মানে কি? লব্ধির মান, আমার লব্ধিটা কত, তাদের লব্ধিটা কত। এবং থিটা মানে কি? ওই লব্ধিটার দিক কোন দিকে, এটা হচ্ছে লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির দিক। এবার আসো এখান থেকে আর এর মান বের করব। তো আমরা গতদিন বলছিলাম আর ইকুয়ালস টু কি বলা যায়, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 phi q cos of alpha। রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 phi q cos of alpha। এটা কার মান? আর এর মান। তাহলে তুমি সিম্পল করে শিখে গেলা হোয়াট ইজ আর, আর এর ভ্যালুটা কত। তাহলে এখান থেকে খুব সুন্দর করে আনসার বলে দেওয়া যায়। এবারটা থেকে আমরা অনেকগুলো ম্যাথ করছিলাম। পি মানে একটি ভেক্টরের মান, কিউ মানে আরেকটি ভেক্টরের মান, আলফা মানে তাদের মধ্যবর্তী কোণ, আর মানে হচ্ছে লব্ধি। এতটুকু জানলে আমার এখান থেকে তুমি অনেক কিছু করে ফেলতে পারবা, যেটা গত ক্লাসে দেখছিলা। এবং এখান থেকে এই ম্যাথটা করে আমরা বইটা কিন্তু সাংস পাই গেছিলাম গত ক্লাসে। হ্যাঁ, এবার আসি, তাহলে আমরা দেখবো এবার থিটাটা বের করা। আমি তোমাদেরকে বলবো, আসলে দেখো পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই লব্ধির মানে কোনো সমস্যা করে না। তারা সমস্যা যেখানে করে সেটা হচ্ছে থিটা। প্রমাণ করো, যা করো দুনিয়ার হাবিজাবি সব করো, কিন্তু এখানে টেকনিক্যালি যদি মুখস্থ না করো তাহলে তোমার এটা কখনো সমাধান হবে না। অর্থাৎ পরীক্ষায় তুমি ভুল করবাই, আর তুমি পরীক্ষায় ভুল করলে নাম্বার কম পাবা। এই নাম্বার কম পাইলে তুমি আর কি চাইবে আমার ক্লাস থেকে বলো? তাহলে আমার এমনভাবে পড়তে হবে যাতে করে আমার কোনো প্রবলেম না হয়। এবার আসো টেকনিক্যালি কিভাবে মুখস্থ করব। সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা টেকনিক্যালি মুখস্থ করব। দেখো কি করি, দেখো তুমি প্রথমে কার মান বের করতে যাচ্ছ? থিটার মান, তার টেন বসাবা। তাহলে tan থিটা ইকুয়ালস টু, আচ্ছা বলো তো তুমি সিম্পল, আমরা নরমালি কি জানি, tan থিটা ইকুয়ালস টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, বলা যায় কিনা? sin থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা। তো আমি এই জিনিসটা মাথায় রেখে, মানে আমার তো কি দরকার, মুখস্থ করা দরকার, তাই না? এটা টেকনিক্যালি মুখস্থ করলে কি হয়, একটু একটু করে বেশি দিন মনে রয়। ওই কারণে আমরা করব, আমরা টেকনিক্যালি মুখস্থ করব। তাহলে আমরা tan থিটা ইকুয়ালস টু জানি কি, sin থিটা বাই cos থিটা। তুমি এখানে লিখবা sin ডিভাইডেড বাই cos। এই থিটা আবার লিখে দিও না, মানে এটা মনে রাখার সুবিধার্থে বললাম। হ্যাঁ, এবার আসো তুমি কি করবা, তুমি এখানে এটা করার পর এবার দেখো সাইন এবং কসের পাশে যেটা বসাবা সেটা হচ্ছে ওই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। বলো তো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে আমরা বলতে পারি এই আলফা আলফা, মনে থাকবে তো? তাহলে আমি আবারও বলতেছি tan সমান কি বলবো, sin বাই cos। এখানে কোন কোনটা বসাবো, এই কোণটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, p এবং q এর মধ্যবর্তী কোণটা বসালাম। এবার আসো কি করবা, তুমি কার মান বের করতে যাচ্ছ? থিটা। এই থিটা কোথায় আছে? জি ভাই এখানে আছে। এই থিটাটা কার সাথে আছে? কে বলতে আমরা মিন করতেছি পি এবং কিউ।
তাহলে থিটাটা কার সাথে আছে, পি এর সাথে। এই থিটাটা কি কিউ এর সাথে আছে? জি না ভাইয়া, পি এর সাথে লব্ধি এর কোণটা হচ্ছে থিটা। আমাদের এই যে তোমার কিউ এর সাথে কিন্তু সেটা নাই। তাহলে আমরা বলতে পারি থিটা কার সাথে আছে, পি এর সাথে। ভাইয়া তুই দিকে দেখো চাইয়া, তাহলে আমার এই থিটাটা আছে কার সাথে, পি এর সাথে। তুমি যে কাজটা করবা, আবারও বলতেছি এই থিটা তুমি বের করবা। এই থিটা আছে কার সাথে, পি এর সাথে, নাই কার সাথে, কিউ। যার সাথে নাই তুমি তাকে এখানে বসাবা। আবারও আমি বলতেছি, তুমি যার সাথে নাই তাকে এখানে বসাবা, যার সাথে নাই তাকে এখানে বসাবা। তাহলে আমার থিটাটা কার সাথে আছে, পি এর সাথে, নাই কার সাথে, কিউ। যার সাথে নাই তাকে বসাবা। এবার এক্সট্রা করে কি করবা, আচ্ছা বলো তো, পি কিউ এর মধ্যে কে আছে, কিউ আছে, আসে নাই কে, পি। যেটা আসে নাই নিচে সেটাকে প্লাস করে দিবা। মনে থাকবে কিনা? তাহলে আমি আবারও বলতেছি, এটা জাস্ট টেকনিক্যালি মনে রাখার সিস্টেম। হ্যাঁ, টেকনিক্যালি মনে রাখার সিস্টেম, যে তুমি কিভাবে টেকনিক্যালি মনে রাখবা। আর টেকনিক্যালি মনে রাখলে তার কি কি সুবিধা পাবো সেটা একটু পরে দেখবা। তাহলে আমি আবারও বলতেছি, আমরা কার মান বের করব, থিটা এর মান। কার মান বের করব, থিটা এর মান। লিখলাম tan থিটা। হ্যাঁ, তুই বলতে পারো ভাইয়া আপনি তো এই যে কি বলে আপনারা বের করতে বলছে থিটা, আপনি কেন বের করলেন tan থিটা? সমস্যা নাই তো, থিটা ইকুয়াল টু লেখা যায় না, tan ইনভার্স এখানে যেটা আছে সেটা লেখা যায়। তো তুমি tan থিটার মান জানলে তো থিটার মান এমনি জানবা, tanটাকে অপর পাশে নিয়ে তুমি tan ইনভার্স বানিয়ে দাও, কোনো সমস্যা নাই। তাহলে আমি আগে ফর্মুলাটা শিখতে চাই, তাহলে একটু খেয়াল করো। এই ফর্মুলাটা শিখতে হলে তাহলে আমি এটা মুছে ফেলি, আমার এইভাবে আমরা শিখবো, আমাদের মনে থাকার জন্য আমি এভাবেই শিখবো। তাহলে খেয়াল করো, আমি শিখবো এভাবে, পরীক্ষার খাতায় লিখবো এভাবে। তাহলে দেখো tan থিটা, tan সমান কি, sin বাই cos। দেখো আমার কথা হচ্ছে ক্লাসটা তুমি কানে হেডফোন দিয়ে করো, সেটা সবচেয়ে বেটার। আমি যখন বলতেছি tan থিটা, তুমিও মনে মনে বলো tan থিটা। আমি যখন বলবো sin বাই cos, তুমিও বলো sin বাই cos। আমি যখন বলবো থিটা যেহেতু আছে, তাহলে আমি আমার সাথে সাথে তোমরা মনে মনে বলো। এরপরে আমরা বলবো এই ক্লাসটা সেরে চলো। তাহলে আমাদের সেটা কখন হবে, যখন ক্লাসটা শেষ হবে। তাহলে একটু খেয়াল করো, তুমি কার মান বের করবা, থিটার মান। লিখলে তুমি tan থিটা। এবার একটু খেয়াল করো, এখানে কি লিখবা, tan সমান sin বাই cos। এবার তুমি সাথে অ্যাঙ্গেল কোনটা বসাবা, কারণ আমরা জানি sin এবং cos এর পরে একটা কোণ থাকে। তুমি কোনটা বসাবা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি এখানে বসাইলাম। এবার একটু খেয়াল করে দেখো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বসে আমি কি পেলাম, আমি sin আলফা এবং cos আলফা পেলাম। এবার আসো, sin আলফা এবং cos আলফা এর সহগ বসাবা। কিভাবে বসাবা, তুমি দেখবা তুমি কার মান বের করতেছো, থিটার মান। এই থিটাটা আছে কার সাথে, পি এর সাথে, নাই কার সাথে, কিউ। তাকে আমি এখানে বসাই দিব। তাহলে আমার যার সাথে নাই তাকে বসাবো, প্লাস অন্যটা। এবার আসো, তুমি একটা কাজ করো তো। জি ভাই, আমি একটু এবার আপনাকে অন্যভাবে প্রশ্ন করি তো ভাইয়া। আপনি মনে করেন, আপনি তো বলেছেন এই থিটা মানে কি দিক, দিকটা তো আমি পি এর সাথেও দিতে পারি, কিউ এর সাথেও দিতে পারি। আপনি পি এর সাথে দিয়েছেন, আমি যদি কিউ এর সাথে দিয়ে দিই, নো প্রবলেম। তোমাকে আমি টেকনিক শিখিয়েছি, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবা। দেখো আমি একটা অ্যাপ্লাই করা শিখাই। ধরে নিলাম সে কিউ এর সাথে উৎপন্ন করে থিটা প্রাইম কোণ। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করিল, ভাইয়া এখান থেকে থিটা প্রাইমের মান বের করো। এর মানে কার সাথে কোণ বের করবা, কিউ এর সাথে। তাহলে একটু খেয়াল করো, কোনো সমস্যা নাই। কার মান বের করবো, থিটা প্রাইম। tan থিটা প্রাইম ইকুয়ালস টু আগের মতো sin ডিভাইডেড বাই cos। এবার আসো, এদের মধ্যবর্তী কোণটাকে তুমি কি নামে চিনো, এদের মধ্যবর্তী কোণটাকে তুমি আলফা নামে চিনো। তাহলে আমি আলফাটা দিলাম বসিয়ে। এবার একটু খেয়াল করে দেখো, তুমি আলফা বসানোর পর এবার তুমি দেখবা কার মান বের করতে হচ্ছে, থিটা প্রাইম। এই থিটা প্রাইমটা কার সাথে আছে, কিউ এর সাথে, নাই কার সাথে, পি। যার সাথে নাই তাকে এখানে বসাবো, যার সাথে নাই তাকে এখানে বসাবো, প্লাস অন্যটা। শেষ হয়ে গেছে। তাহলে দেখো, এখন তোমার কিন্তু এই টেকনিকে যদি তুমি শিখো, তাহলে আশা করি ভুলার কোনো সুযোগ নাই, মুখস্থ ছাড়া উপায় নাই। তাহলে আমরা যে কাজটা করব, এভাবে করে করে আমরা শিখে ফেলবো। দেন আমরা আমাদের ম্যাথ করার সময় এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। তাহলে আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমি একটু ছবি তুলে রাখি। এখন তোমার এই কনসেপ্টটা ঝালাই করার জন্য তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিব, সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে অলরেডি আমরা টেকনিকটাই শিখে ফেললাম। ভাই আমি একটা কথাই বলবো, তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও, এটাকে ফিল করতে হবে। দেখো আমরা কিন্তু ফর্মুলাটাকে এমনভাবে করছি যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। এবং দেখবা সত্যি কথা, যে এই টেকনিকে শিখবা তার কোনো আটকাটকির কোনো উপায় নাই। যেখানে যাবা তুমি তুমি বের হয়ে চলে আসবা। হ্যাঁ, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কোনো জায়গায় আটকা পড়া লাগবে না। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা এতটুকু একটু মুছে ফেলি, দেন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব।
এবার দেখো তোমাদেরকে আমি একটা তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেডি করব, যে তুমি এখান থেকে আমাকে তিনটা জিনিস বের করে দিবা। সবাই একটু ভালো করে খেয়াল করো, তুমি এখন করা লাগবে না, জাস্ট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, আমি আগে এটা আঁকি, তাহলে আমার এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম দেখো সবসময় পিকিউ থাকবে এরকম কোনো নিয়ম নাই। তো আমি যে কাজটা করলাম, আমি বললাম এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এই কোণটা হচ্ছে আমার থিটা। এবার আমি বললাম এটা হচ্ছে আমার লব্ধি, এই লব্ধিটা হচ্ছে কে আর। আমি বললাম আমাদের এখানে এই কোণটা, আমি একটু অন্য কালারে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এই কোণটাকে নাম দিলাম আলফা, এই কোণটাকে নাম দিলাম বিটা, তাহলে একটা নাম দিলাম আলফা, একটা নাম দিলাম বিটা। এবার তোমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস বের করতে হবে। কি কি বের করতে হবে? আমাদের 1 নাম্বার লব্ধির মান আর বের করতে হবে, 2 নাম্বার তোমাকে আলফা বের করতে হবে, 3 নাম্বার তোমাকে বিটা বের করতে হবে। কারণ লব্ধির মান বলতে আর বোঝায়, এবং এখান থেকে মনে করো আমি আর না দিয়ে এটাকে নাম দিলাম সি, তোমার জন্য আর একটু অন্যভাবে আমি চিন্তা করেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে তুমি কার মান বের করবা? সি এর মান। তুমি সি এর মান বের করবা, সিটাই বুঝতে পারতেছো লব্ধি। এবার কোণ বের করবা, দিক। দিক বলতে কি বোঝায়? আলফা বিটা। আলফা মানে এ এর সাথে উৎপন্ন কোণ, বিটা মানে হচ্ছে সি আমাদের বি এর সাথে উৎপন্ন কোণ। এবার তোমরা যে কাজটা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক দিতাম, কিন্তু আসলে ক্লাসে থাকলে এটা আমি কিছুক্ষণ টাইম দিয়ে করে তারপর দেখতাম। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা জাস্ট যদি যেহেতু তোমাদের খাতা লিখতে মানা করছি, তোমরা তো না নাই, জাস্ট আমি একটা কাজ করব, আমি এখন আমার মতো করে লিখবো। জাস্ট তুমি মনে মনে এটা চিন্তা করো কেমন হইতে পারে। তুমি চিন্তা করো, খাতা নেওয়ার কোনো প্রয়োজন নাই তো। যদি করতে পারো মাথায়, কেন করবো খাতায়? তুমি করো মাথায়, আমি করবো বোর্ডে। হ্যাঁ, সেখান থেকে তুমি এই জিনিসগুলা দেখবা যে তোমার মাথার সাথে আমার বোর্ডটা মিলাই ফেলবা। মিলালে কি হয় দেখো, প্রথমত আসি আমি সি এর মান বের করবো। তুমি দেখো তুমি যেভাবে চিন্তা করতেছো সেভাবে আমার মিলে কিনা। তাহলে দেখো আমার সি ইকুয়ালস টু রুট ওভার, তারা কে কে? এ এবং বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এতটুকু দিয়ে দিব। এরপর cos আলফা, আলফা বলতে কি ছিল বলো তো ওই সূত্রে? আলফা মানে হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখানে ভেক্টর দ্বয় কে কে? এ এবং বি। এ এবং বি এর মধ্যবর্তী কোণ কে? থিটা। তাহলে তোমাকে এখানে থিটাই বসাইতে হবে। কি বসাইতে হবে? থিটা। এবার আসো, তোমাকে এখানে আলফার মান বের করতে হবে। তাহলে তুমি কি লিখবা? যে ভাই আমি লিখে ফেলবো tan আলফা ইকুয়ালস টু sin ডিভাইডেড বাই cos। এবার বলো সাইন এবং কসের সাথে কে বসে? তাদের মধ্যবর্তী কোণ নাম কি? থিটা। কিন্তু এবার তাদের মধ্যবর্তী কোণ থিটা, তুমি আলফা বসাইলে হবে না। ওইখানে আগেরবার আলফার পরিচয় কি ছিল? তাদের মধ্যবর্তী কোণ। সেই তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে বর্তমানে থিটা। এই থিটাটা বসাইলাম। এবার একটু খেয়াল করে দেখো, তুমি কার মান বের করবা? তুমি আলফা এর মান বের করবা। এই বলো তো আলফাটা কার সাথে আছে? এ এর সাথে। নাই কার সাথে? বি। তাহলে যার সাথে নাই তাকে বসাবো প্লাস অপরটা। এবার তোমাকে আমি বললাম ভাইয়া তুমি tan বিটা এর মান বের করো। হ্যাঁ, তুমি tan বিটা এর মান বের করবে কিভাবে? এই যে দেখো tan বিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি আবার আগের মতো sin ডিভাইডেড বাই cos। এবার আসো, কার মধ্যবর্তী কোণ? এ এবং বি এর মধ্যবর্তী কোণ নাম কি? তার থিটা। আমি দিলাম থিটা। এবার একটু খেয়াল করে দেখো, আমি বসাই দিলাম থিটা। এবার আমি তাদের সহগ কি বসাবো? এই যে আমার বিটা, এই বিটাটা আছে কার সাথে? এই বিটা আছে বি এর সাথে, নাই কার সাথে? এ। ওই এটাকে আমি এখানে বসিয়ে দিব, দেন প্লাস পি। পরীক্ষা তোমার যাও গুলো কোনো সমস্যা নাই, তুমি এখন ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমি আবার বলতেছি, এবার যেভাবেই বলুক আমার কোনো টেনশন নাই, আমরা খুব ইজিলি এটা কি করে ফেলতে পারবো? সলভ করে ফেলতে পারবো। বুঝছো কিনা? ওকে, আশা করি এবার কারো প্রবলেম হওয়ার কথা না। এখন সামান্তরিক সূত্র আমাদের কিচ্ছুই না, এটা হচ্ছে জাস্ট লাইক শরবত। হ্যাঁ, এবার একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আমাদের এই সামান্তরিক সূত্রটা পড়া শেষ। হ্যাঁ, এবার আমরা কয়েকটা প্রবলেম সলভিং এ যাব। ওই প্রবলেম সলভিং এ যাওয়ার আগে আমি তোমাদেরকে আর কয়েকটা জিনিস শিখাবো। তার আগে আমি একটা প্রবলেম অলরেডি সলভ করে ফেলি। হ্যাঁ, করে ফেলাটা বেটার হবে। আমরা
এখন তোমাদেরকে পড়াবো একটা সিকিউ পড়াবো। তো সিকিউ পড়ানোর আগে তোমাদেরকে আমরা ছোট্ট একটা কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে নাম হচ্ছে নৌকার কনসেপ্ট। নৌকার কনসেপ্ট। এই নৌকার কনসেপ্টটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 90%, 95% বলতে পারো নৌকা থেকে আসবে। যদিও নৌকার কনসেপ্টটার মধ্যে উপাংশ লাগে, উপাংশ যখন আমরা পড়াবো ক্লাসে আমরা এই যে লাস্টের দিকে আরো ডিটেইলস পড়াবো। এখন হচ্ছে যতটুকু পড়ছি তার উপর ডিপেন্ড করে যতটুকু করা যায় সেই জিনিসটা আমাদের এখন পড়া যায়। তাহলে আমরা সেই জিনিসটা পড়ে একটু ভালো করে খেয়াল করো। ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা নদী। তুমি বলতে পারো ভাইয়া কেমনে, এটা তো নদীর মতো লাগে না। লাগে না, না লাগলে কি হয়েছে, মা চিন করে নিবা। আচ্ছা যাও লাগাই দি। তাহলে এটা আমার একটা নদী। এই নদীতে স্রোত আছে। কি আছে? স্রোত আছে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, দিস ইজ আওয়ার নৌকা। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত নৌকা। এই নৌকা একজন বিখ্যাত লোক অবস্থান করতেছে। নাম তার আশা করি বুঝতে পারছো, তোমরা বুঝতে পেরেছো কি হতে যাচ্ছে কাহিনী। তাহলে এই নৌকায় উনি অবস্থান করেছে, উনি কি করবে? অপর দিকে যাবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এই নৌকাটা ভালো করে খেয়াল করো, যেহেতু নদী, ধরে নিলাম নদীতে কি আছে? স্রোত আছে। এখন একটা জিনিস তোমাদেরকে ভালো করে বলে রাখি, আচ্ছা বলো তো নদীর স্রোত কোন দিকে কাজ করে? কোন দিকে যায় নদীর স্রোত? তাহলে আমরা বলতে পারবো নদীর পানিগুলা যেদিকে যাচ্ছে, অর্থাৎ তার যে তীরের সাথে প্যারালালি কিন্তু আমাদের পানিগুলো কি যায়। দ্যাট মিন্স মনে করো পানি যদি এদিক থেকে এদিকে যায়, আমি তো নদীটাকে সুষম ধরতেছি, আমি এটাকে ধরতেছি না যে আঁকা বাঁকা, আমি ধরতেছি এটা আমার একেবারে সোজা। তাহলে এখান থেকে যে আমাদের স্রোতের ব্যাগ, এই স্রোত এদিকে যাচ্ছে, এটা কে যাচ্ছে? স্রোত। এই স্রোতের ব্যাগটাকে, এটা হচ্ছে কার ব্যাগ? স্রোতের ব্যাগ। স্রোতের ব্যাগ। এই স্রোতের ব্যাগটাকে আমরা নাম দিলাম ইউ। কি নাম দিলাম? ইউ। তাহলে ইউ মানে কার ব্যাগ? স্রোতের ব্যাগ। এবার আসো নৌকা। এই যে নৌকাটা, এই নৌকাটা মনে করো এইদিকে রওনা দিল, বি। এই বি মানে হচ্ছে নৌকার ব্যাগ। বি মানে কার ব্যাগ? নৌকার ব্যাগ। তাহলে ইউ যদি স্রোতের ব্যাগ হয়, বি যদি নৌকার ব্যাগ হয়, তুমি এখানে একটু খেয়াল করে দেখো, এই স্রোত এবং নৌকা তাদের মধ্যবর্তী কোণটাকে নাম দিলাম আলফা। তাহলে আলফা হচ্ছে স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার সাথে নৌকাটা আলফা কোণে যাচ্ছে। তাহলে আবার বলতেছি আলফা মানে হচ্ছে স্রোতের সাথে নৌকার কোণ। এবার আসো তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমার এদিকে যদি স্রোত থাকে, এদিকে যদি নৌকা থাকে, আর তুমি বলো ডক্টর শাহেদ, উনি এই যে মিস্টার শাহেদ, উনি কি করছে? উনি তো ভেবেছে আমি যদি এদিকে রওনা দিই করে আমরা এখানে চলে যাব এবং এখানে যায় ইচ্ছা মতো দৌড় দিব। কিন্তু কথা হলো উনি যদি এদিকে যায়, তোমার কি মনে হয় সে এই পয়েন্টে যেয়ে পৌঁছাবে? জি না। কেন? কারণ সে এদিকে যাইতে চাইলে স্রোতটা কিন্তু তাকে ধাক্কা দিয়ে 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 এদিকেও নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এদিকে একটা ধাক্কা আছে, উনি যাচ্ছে এইদিকে, আলটিমেটলি যাবে কোন দিকে বলতো? দুইটার লব্ধি বরাবর। কোন বরাবর? লব্ধি বরাবর। এবার আমরা আগেই বলছিলাম সামান্তরিক সূত্রে এরা পরস্পর কি হইতে হয়? এরা পরস্পর ভেক্টর হইতে হয়। ইউ হচ্ছে ব্যাগ, ব্যাগ একটা ভেক্টর রাশি, বি হচ্ছে ব্যাগ, তাও একটা ভেক্টর রাশি। এবার আমরা আমাদের আসল কাজে আসি। তাহলে দেখো, তাহলে আমার কাজ হচ্ছে উনি এদিকে রওনা দিল, আসলে যাবে কোন দিকে? কোনো সমস্যা নাই, আমাদের আছে ভেক্টর, এটাই হচ্ছে আসলে মেইন ফ্যাক্টর। তাহলে দেখো এই যে তাকে দিয়ে একটা সামান্তরিক ড্র করে ফেললাম। এবার সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণ যেটা, এটাকে নাম দিলাম তার লব্ধি আর, এবং সে যে কোণে যায় কোনটা হচ্ছে থিটা। তাহলে একটু এবার ভালো করে চিন্তা করে দেখো,
এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, এখান থেকে তোমাকে দুটো জিনিস বলতে পারে যে ভাইয়া স্রোতের বেগ যদি এত হয়, নৌকার বেগ এটা, আমার এখান থেকে আলফা যে কোণটা, ওই কোণটা দেওয়া থাকবে। এই আলফার নাম কি হইতে পারে? স্রোতের সাথে, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, নদীর তীরের সাথে নৌকার মধ্যবর্তী কোণ। কারণ নদীর তীর মানে কি? নদীর তীর হচ্ছে এটা, এই তীরের সাথে কোণ সেম কথা, কারণ তীরের সমান্তরালে স্রোতটা যায়। এখন এখান থেকে তুমি কি বের করবা? লব্ধি বের করবা। তাহলে লব্ধি আর ইকুয়াল টু কি বলা যায়? সিম্পল হিসাব, লব্ধি আর ইকুয়াল টু বলা যায় √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos অফ আলফা। √ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos অফ আলফা। এবার আসো, এখান থেকে তুমি যেটা বলবা থিটার মান বের করবা। সিম্পল জিনিস, tan থিটা। ওই যে আগের মতো মুখস্থ করলে ঝামেলা পড়ে যেত, আমরা তো টেকনিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে tan সমান কি বলতে পারি? sin ডিভাইডেড বাই cos। এবার দেখো মধ্যবর্তী কোণ কি? আলফা, বসিয়ে দিলাম। এবার বলো এই থিটাটা কার সাথে আছে? থিটাটা আছে ইউ এর সাথে, নাই কার সাথে? ভি। এই তাকে আমি এখানে বসিয়ে দিলাম প্লাস ইউ। অনেকে তোমাকে পরীক্ষা বলবে ভাইয়া তুমি মুখস্থ করো স্রোতের বেগ ইউ, নৌকার বেগ বি। ভাই তুমি মুখস্থ করো নৌকার, আমাদের স্রোতের বেগ বি, নৌকার বেগ ইউ। আমি বলবো কোনো দরকার নাই, আমরা আমাদের কাছে টেকনিক আছে। সো তুমি যদি স্রোতের বেগ এটা বলো তাও টেকনিক দিয়ে করব। তুমি যদি বলো যে না ভাইয়া আমাদের স্রোতের বেগটা বি, নৌকার বেগ ইউ, তাও আমার কাছে টেকনিক আছে, আমরা টেকনিক দিয়ে করব। যার কারণে যেটা ইচ্ছে সেটা ধরবো। কার কথা কেন শুনবো? কারো কথা কেন শুনবো বলো? আমি কারো কথা না শুনে আমরা আমাদের মতো করব, কারণ আমাদের আছে সেই বিখ্যাত টেকনিক। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম নৌকাটা কোন দিকে যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের স্রোতের বেগ এটা, নৌকার বেগ এটা হলে নৌকাটার লব্ধি বেগ হবে এটা। এটা কি? নৌকার লব্ধি বেগ। এবং নৌকাটা কোন দিকে যাবে? নৌকাটা স্রোতের সাথে থিটা ডিগ্রি কোণে যাবে। এই থিটার মানটা তোমাকে বের করতে হবে। তাহলে অলরেডি তুমি নৌকার কনসেপ্ট জেনে গেছো, এতটুকু তো জানো, এবার কোনো টেনশন নাই। অনেকগুলো প্রশ্নের আনসার তুমি এখান থেকে পেয়ে যাবা। এবার আসো, একজনে দেখলাম কমেন্ট করলো, হ্যাঁ একজনে একটা কমেন্ট করলো যে অনেককে সে নাকি বলতে দেখেছে ফিজিক্সকে নাকি ফিজিক্স বলতে দেখেছে। আচ্ছা তুমি দেখেছ, আজকে তোমাকে আরেকটা জিনিস শিখে হঠাৎ একটা কথা মনে পড়লো। নতুন 1000 কেজি, ক্যান ইউ ইমাজিন হোয়াট ইজ দিস? নতুন 1000 কেজি। যদি তুমি ইমাজিন করতে না পারো তাও কোনো সমস্যা নাই, এটা একজন বিশ্ববিখ্যাত কুখ্যাত বিজ্ঞানীর নাম। তুমি বলতে পারো নতুন 1000 কেজি, উনি যদি হয় বিজ্ঞানী, এটা কি? এটা আবার কোন ধরনের জ্ঞানী? কোনো সমস্যা নেই, দেখো আমি ব্যাখ্যা করে দিচ্ছি কিভাবে এটা একজন বিজ্ঞানীর নাম। দেখো নতুন মানে কি? ইংলিশে লিখলে কি হয়? নিউ। আর 1000 কেজি মানে কি? 1 টন। তাহলে আমরা এটাকে বলতে পারি টন। 1000 কেজি মানে টন, তাহলে নিউ প্লাস টন হয়ে গেছে নিউটন। উনি হচ্ছে আমাদের একজন আমাদের উল্টাপাল্টা চুলের বিজ্ঞানী, যিনি চিন্তা করেছিল এই আপেলটা যখন পড়েছিল কেন আমার এদিকে পড়েছিল। আরে আমার কথা হচ্ছে তুমি এত কিছু করার কি দরকার ছিল? আমরা তাহলে আজকে এত চিন্তা করা লাগতো না, তাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নিউটনকে আমরা এভাবে শিখতে পারি। আচ্ছা তুমি এখন বলতে পারো ভাইয়া এটা শিখে আমাদের কি উপকার হলো? দেখো ভাই, যেই শিখায় কোনো উপকার নাই সেই শিক্ষাটা আমরা নাহি শিখিতে চাই। দেখো নতুন 1000 কেজি মজায় মজায় শিখে গেলা। এখান থেকে অনেক সময় পরীক্ষায় টন বললে আটকাই যায়, সমস্যা নেই তো। 1000 কেজি মানে 1 টন শিখে নাও। তাহলে 1000 কেজি মানে 1 টন, সেখান থেকে পেয়ে গেলাম আমাদের নতুন নিউটন। তাহলে একটু খেয়াল করো, এই জিনিসটা তুমি একটু শিখে রাখতে পারো। অনেকভাবে করা যায়, আসলে জিনিসটা হচ্ছে ফিল করতে হবে, মজা নিতে হবে, দিতে হবে, তাইলে তো জমবে। এবার আসা খুব মজার জিনিস। আচ্ছা তোমরা তো এতটুকু দেখলা তাই না? ওকে, এখন আসো তোমাদেরকে আরো কিছু শিখাই, আরো কিছু শিখাবো। দেখো এবার হচ্ছে আমার সেই বিখ্যাত নদী
এবার আবার সেই আমাদের বিখ্যাত ঢেউ, অনেকে দেখি করবে কেউ কেউ। এবার দেখো আমি তোমাকে বলিলাম স্রোতের বেগ হচ্ছে ইউ, হোয়াটএভার তুমি ইউ বি যা ইচ্ছে ধরো, তোমার কোনো সমস্যা নাই। এবার একজন লোক যদি এদিকে নৌকা নিয়ে চলে তাহলে সে হচ্ছে তার বেগ হচ্ছে ভি। তাহলে তোমার কি মনে হয় ওই লোকটা কি ঠিক অপর পারে এখানে জায়গায় পৌঁছাতে পারবে? জি না ভাইয়া, পারবে না। কারণ আমার সায়েন্স বলে এখানে সে লব্ধি বরাবর এদিকে চলে যাবে, এর মানে সে এ বরাবর যাইয়া সে আমার এখানে যাইয়া পৌঁছাবে। তাহলে সে যেতে চেয়েছিল এই বিন্দুতে, চলে গেল বি বিন্দুতে। এটা হচ্ছে ডাক্তার সাহেবের কাজ কারবার। উনি কি করলো, উনি চিন্তা করলো ওইখানে র্যাব, আমি এখান থেকে এখানে গুটি গুটি পায়ে যদি আমি এদিকে পৌঁছাবো, সেখান থেকে দিব দৌড়। র্যাবের কথা শুনে কোনো লাভ নাই, উনি র্যাবকে দেখে উনি এদিকে দৌড় দেওয়া শুরু করলো। কিন্তু কথা হচ্ছে উনি তো জানে না সায়েন্স কি জিনিস। তাহলে দেখো ওই জন্য উনি হয়ে গেছে ফিনিশ। তাহলে খেয়াল করে দেখো উনি এদিকে গেছিল, শেষ পর্যন্ত যখন এদিক থেকে মাথা নাড়ানোর উপরে তুললো কি দেখিল, ওইখানে র্যাব বাবাজি দাঁড়ায় আছে। এটাই হচ্ছে সায়েন্স, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এইদিকে স্রোত, এইদিকে হচ্ছে নৌকা যাচ্ছে, তাহলে এই স্রোতের কারণে নৌকাটা এইদিকে না যাইয়ে এই দুজনের লব্ধি বরাবর চলে যাবে। এখন আমার মনে প্রশ্ন রয়ে যাবে, যদি আমি আসলেই যেতে চাই এইদিকে, আমাকে রওনা দিতে হবে কোন দিকে? তাহলে দেখো এবার আমরা সেই জিনিসটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি চিন্তা করে দেখলা যে আমার এখানে তো আমার স্রোতের বেগ, যেটা স্রোতের বেগ ইউ হচ্ছে ডান দিকে, ওকে। দেন আমরা যদি বলি আমরা এই বরাবর যদি চলে যাই, তাহলে কিন্তু আলটিমেটলি এই বরাবর আমি যাইতে পারবো না, কারণ আমার এখানে স্রোত আছে। তাহলে তুমি এবার একটু চিন্তা করে দেখো তো, তুমি যদি এই বরাবর রওনা দাও ভি, তাহলে তার লব্ধিটা মাঝামাঝি কোথাও তো হইতেই পারে। আমি আবার বলতেছি, তুমি যদি রওনা দাও এদিকে, এবার তো তুমি এদিকে যাবা। একটা জিনিস খেয়াল করে দেখিও, সামান্তরিক সূত্র অনুযায়ী দুইটা ভেক্টরের লব্ধিটা কিন্তু তাদের মাঝামাঝি কোথাও হয়। এর মানে ইউ যদি এদিকে হয়, বি যদি এদিকে কোথাও হয়, তাহলে লব্ধিটা এদিকে হওয়া সম্ভব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এদিকে যাইতে হলে আমার আলফা হইতে হবে এটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধিটা আমার তখন এদিকে হবে, এবং লব্ধি এদিকে মানে কি, এটার সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বলা যায় কি না? যায়। এটাই হচ্ছে আমার মেন থিম। অর্থাৎ যদি আমার সোজাসুজি অপর পারে পৌঁছাইতে হয়, থিটার মান অবশ্যই 90 ডিগ্রি পেতে হবে। আবারও বলতেছি, ঠিক অপোজিট যদি পৌঁছাইতে হয়, থিটার মান কত হইতে হবে? 90 ডিগ্রি। এবার থিটার মান যদি 90 ডিগ্রি হইতে হয়, দেখো তাহলে কি হয়। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম আমাকে সোজা গেলে আমি সোজা যেতে পারবো না, আর যদি সোজা যাইতেই হয় এটাকে বলে আড়াআড়ি নদী পারাপার। তাহলে আড়াআড়ি যদি নদী ক্রস করতে হয়, তোমাকে কি করতে হবে? একটু এদিক করে রওনা দিতে হবে, এবং শর্ত হচ্ছে এটা থিটার মান 90 ডিগ্রি হইতে হবে। থিটার মান 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে সে আলটিমেটলি এদিকে যাচ্ছে। তাহলে আমাকে এমন ভাবে রওনা দিতে হবে, এমন একটা কোণে রওনা দিতে হবে যাতে করে সে এদিকে রওনা দিলেও শেষ পর্যন্ত মাথাটা এখানে যেয়ে তুলতে পারে। এবার আমরা সেই জিনিসটাই তোমাকে শিখাবো। দেখো কনসেপ্ট যেটা পড়াবো পরীক্ষা আসবে, এটাও প্রমাণ করে দিব এসেছিল। তাহলে একটু খেয়াল করো, এই কনসেপ্টটা যে কোনো জায়গায় আসে, তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, অ্যাডমিশন, সব জায়গায় খুব বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমি বলে দিই। তাহলে তোমরা একটু ভালো করে তাকায় দেখো, সেটা হচ্ছে কি, আমি একটা প্রশ্ন তোমাদেরকে এখন দিব। এই প্রশ্নটা হচ্ছে, আমি কিন্তু তোমার বোর্ড বইয়ের প্রশ্ন দিচ্ছি। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা ছিল কুবো 2015, মানে কুমিল্লা বোর্ড। হ্যাঁ, এখন তো নাম চেঞ্জ করছে, এখন COMILL বলে না, কুমিল্লা CU বলে, অনেকে রেখে কুমিল্লা বলে। তা আমাদের মেন কথা হচ্ছে CU মানে কুবো, কু। তাহলে এই কুবো 2015 সালে এই প্রশ্নটা আসছিল। তো আমি প্রশ্নটা একটু তোমাদের আগে এখানে আমি একটু লিখি যে এটা কেমন ছিল। হ্যাঁ, এখানে একটা বিন্দু, তার নাম ছিল A। এখানে নৌকার বেগ BB = 10 মিটার পার সেকেন্ড। এই কোণটা ছিল 37 ডিগ্রি। এবার আমাদের এখানে এটা ছিল 36 মিটার।
এ পয়েন্টের নাম ছিল বি, এখানে একটা পয়েন্ট ছিল তার নাম ছিল সি। এবার এদিকে ব্যাক বি আর ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড। এবার একটু খেয়াল করে দেখো, এখানে বলা হলো এরকম যে আমার নদীর যে প্রস্থ সেটা 36 মিটার। আমার এখানে দেখো প্রশ্ন কিন্তু দুইটা আছে, একটাতে আমার সব ডেটা লাগবে না, হ্যাঁ আমরা যেটা আমাদের আজকের সাথে অন্তর্ভুক্ত সেটা আমরা শুধু পড়বো। তো নৌকাটা স্রোতের বেগটা হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড, নৌকার বেগটা কত 10 মিটার পার সেকেন্ড, সে কত কোণে রওনা দিল 37 ডিগ্রি। দেন আমাদের সে আলটিমেটলি সে কোন এইদিকে রওনা দিয়ে সে কোথায় পৌঁছাইলো সি বিন্দুতে পৌঁছাইলো। তাহলে আমাকে কি বলা হলো, সে সি বিন্দুতে পৌঁছাইলো, রওনা দিল এই বরাবর, অর্থাৎ এই বরাবর রওনা দেওয়ার কারণে তাহলে লব্ধি বরাবর সে এখানে যায় পৌঁছাইলো। এখন আসো তোমাকে সৃজনশীলের 4 নম্বরের প্রশ্ন করছে, ঘতে প্রশ্ন করলো সৃজনশীলের 4, এটা মানে করলে তুমি 4 মার্কস পাবা। তাহলে আমাদের বলা হলো নদীর বিপরীত পাড়ের বি বিন্দুতে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে, বি বিন্দুতে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ তুমি কি ব্যবস্থা নিলে এই বি বিন্দুতে পৌঁছানো সম্ভব। এবার আসো প্রথম কথা বলে রাখি, এই ডেটাগুলো সবগুলো ম্যাক্সিমাম ডেটা তোমার কাজে লাগবে হচ্ছে তোমার 3 নাম্বারের জন্য। 3 নাম্বার আমাদের আজকে আলোচনার বিষয় না, তোমার লাগবে 4 নাম্বার। এটা করলে তুমি 4 মার্কস পাবা, আমি আবার বলতে সৃজনশীলে 4 মার্কস পাবা। এবার আসো কি করতেছি দেখো, আচ্ছা তুমি বলো এইদিকে যদি রওনা দেয় কখনো কি এখানে যাওয়া সম্ভব? জি না ভাইয়া, সম্ভব না। তাহলে আমাকে কাজ করতে হবে, এটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে সম্ভব হয়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই প্রশ্নের জন্য, এই প্রশ্নের আনসারের জন্য যে কাজটা করতে হবে, আমার টার্গেট কোথায় পৌঁছানো বি বিন্দুতে। আমি যে কাজটা করব, এদিকে রওনা না দিয়ে আমি রওনা দিব কোন দিকে, আমি রওনা দিব হচ্ছে এদিকে রওনা দিব বি, আমাদের বি কষ্ট মানটা দেওয়া ছিল কত 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই কোণটা হচ্ছে আলফা, এবং সত্যি কথা বলতে এই আলফার মান তোমাকে বের করতে হবে। যে তোমারে বললো যদি বি বিন্দুতে পৌঁছাইতে হয় কি ব্যবস্থা অবলম্বন করতে হবে, এই ব্যবস্থাটা হচ্ছে স্রোতের ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছাইতে হয় আমাকে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে রওনা দিতে হবে, এই কোণটাই আমাকে বের করতে হবে। দিস ইজ আওয়ার ব্যবস্থা, এখান থেকে পেয়ে যাবো আমরা আমাদের অবস্থা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই আলফার মান আমার বের করাটা হচ্ছে কাজ। এবার তুমি একটু ভালো করে তাকাই দেখো, তোমার লব্ধিটা হইতে হবে এই বরাবর, তাই তো? এই বরাবর লব্ধি, দ্যাট মিন্স এই কোণটা কি থিটা। এই কোণটা যদি থিটা হয়, থিটার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। তো আমরা এখানে ওরা বলেছে এটা বি, আর আমরা আমাদের সুবিধার্থে এটাকে নাম দিব ইউ, এটাকে নাম দিব ভি। স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। এবার আসো তোমার থিটার মান কত হইতে হবে 90। এবার ফর্মুলা করে ফেলো, tan 90 ডিগ্রি ইকুয়ালস টু আবার আগের মতো sin ডিভাইডেড বাই cos। এখানে কার মধ্যবর্তী কোণ ইউ এবং ভি, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণকে আলফা, ওই আলফা আমাকে বের করতে হবে। আলফা আমি ধরে নিয়েছি, এটাই আমার কাজ। এবার আসো এই থিটাটা কার সাথে আছে, ইউ এর সাথে, নাই কার সাথে ভি, ওই ভিটাকে এখানে বসাবো প্লাস ইউ, শেষ ফর্মুলা হয়ে গেল। এখন যদি তোমাকে বলি এখান থেকে আলফার মান বের করো, ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে, তোমরা কি পারবা? জি না ভাইয়া, অনেকে এই প্রশ্নটা ছেড়ে দিবা, অনেকে পারবা না। কেন পারবা না? এই যে আমার 1090, তোমরা তখনই তোমাদের মাথায় খেলবে এই যে ভাইয়া আমরা তো ছোট্টকালে মুখস্থ করিয়েছিলাম 1090 মান আমরা কিভাবে যেন পেয়েছিলাম, আসলে তো আমরা মান পাইনি, এটা আমরা অসংজ্ঞায়িত পড়েছিলাম, অনির্ণয় পড়েছিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যদি অসংজ্ঞায়িত বলো তুমি কি এখান থেকে আনসার পাবা? জি না ভাইয়া পাবো না। কিন্তু আমার কি আনসার লাগবে না? জি ভাইয়া লাগবে। তাহলে কেমনে পাবো? একটু খেয়াল করে দেখো, তুমি তো জানো tan থিটা ইকুয়ালস টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, নাকি?
তাহলে বলো তো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কি আসবে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। এবার একটু খেয়াল করে দেখো sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান 0। আসলে আমরা এই tan 1/0 এটার মান আমরা জানি না, ওই কারণে আমরা এটাকে বলে অনির্ণেয় অসংজ্ঞায়িত। কিন্তু কথা হচ্ছে এখানে তো তুমি অনির্ণেয় অসংজ্ঞায়িত বলে লাভ নাই, এখানে তোমাকে 1/0 বসাইতে হবে। তাহলে আমি আবারও বলতেছি তোমাকে এখানে কি বসাইতে হবে, তোমাকে এখানে 1/0 বসাইতে হবে, এখানে বসাইতে হবে 1/0। তাহলে এখানে আমরা যে কাজটা করবো, আবারও বলতেছি এই ম্যাথের অন্যতম টেকনিক হচ্ছে এটাই যে tan 90 মান তুমি বসাবো 1/0, এটা কিন্তু ভুল না, এটা অবশ্যই শুদ্ধ এবং এটার মান বের করতে পারি না বিধে এই ঝামেলা। কিন্তু আমরা এখানে এটার মান বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে বসাবো কিভাবে দেখো, এখানে বসাবো tan 90 ইকুয়ালস হচ্ছে 1/0 ইকুয়ালস টু b sin আলফা ডিভাইড বাই u প্লাস b cos আলফা। এবার দেখো বজ্র গুণন করো, বজ্র গুণন করলে এইদিকে গুণ করলে u প্লাস b cos আলফা আর এদিকে গুণ করলে কি হয়ে যায় 0। এখান থেকে বলতে পারি cos আলফা অর্থাৎ b cos আলফা ইকুয়ালস টু কি হয়ে যায়, b cos আলফা ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস u। তাহলে cos আলফা ইকুয়ালস টু কি হয়ে যাবে মাইনাস u বাই b। তাহলে এখান থেকে বলতে পারি আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস u বাই b এবং এখান থেকে বলতে পারি আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস u এর মান কত বলো তো, u এর মান হচ্ছে 3 আর b এর মান কত 10। ক্যালকুলেশন করে তুমি তোমার आंसर পেয়ে যাবা, এত ডিগ্রি কোণে রওনা দিলে সম্ভব। তাহলে এখানে একটু জিনিস খেয়াল করে দেখো, সাথে সাথে আমি এখানে তোমাকে একটা কথা বলবো, এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে TM, এটা কি TM। আবার বলতে TM মানে তো কতদিন বলছিলাম, TM মানে কি ঠাড়া মুখস্থ, TM মানে কি ঠাড়া মুখস্থ, এই লাইনটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো। তাইলে MCQ তে কিন্তু এটা অনেক অনেক আসে, রিটেনে আসলে এই পুরোটা করব, বাট যদি আসে MCQ তে আমি কেন এই পুরো জিনিসটা করব, আমাকে তখন শুধুমাত্র এই ছোট্ট একটা জিনিসটা করতে হবে, এই জিনিসটা মুখস্থ রাখবা। কিন্তু ইউ এবং বি, কেউ স্রোতের বেগ ইউ ধরে, কেউ নৌকার বেগ বি ইউ ধরে, তো তোমার এত কাহিনীতে যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট মুখস্থ করবা। এভাবে কিভাবে মুখস্থ করবা দেখো, আমি তোমার সুবিধার্থে এই যে আগে ছবি তুলে নি, হ্যাঁ ছবি তুলে তারপর মুছামুছি শুরু করি। তাহলে আমি তোমার সুবিধার্থে আমি আগে ছবি তুলে নিই। আচ্ছা এবার আমি এদিকে একটু মুছে ফেলি, মুছে আমি তোমাকে শর্টকাটটা বলে দিই। তাহলে শর্টকাটটা কি, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ, ইউ মানে আমরা কার বেগ ধরছিলাম, স্রোতের বেগ। তাহলে তুমি পড়বে এভাবে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, নৌকার বেগ, এটা হচ্ছে আমার শর্টকাট। এবং আনসার কি লিখবো, নদীর ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে স্রোতের সাথে আলফা কোণে নৌকায় কি করতে হবে, রওনা দিতে হবে। তাহলে স্রোতের সাথে যদি আলফা ডিগ্রি করে রওনা দেয় তাহলে ঠিক বিপরীত বিন্দুতে যাওয়া সম্ভব। তাহলে এটা হচ্ছে TM। এবং এই জিনিসটা দিয়ে তুমি অনেকগুলো প্রশ্ন খুব ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা, যেটা তুমি পড়লেই বুঝবা। যেমন একটা প্রশ্ন আমি বলি, এই প্রশ্নটা বলে আমরা শেষ করে দিচ্ছি। তো আমরা প্রশ্নটা বলবো, এটা আসছিল কোথায় আমি আগে বলি। এখন আমি যে প্রশ্নটা পড়াবো আমি আগে এটা ঠাড়া মুখস্থ এটা থাকুক, আমি যে প্রশ্নটা দিব এই প্রশ্নটা আছে সুয়েট ভর্তি পরীক্ষা 4-5 সালে, সুয়েট 4-5 এত সালে আসছিল। দেখো আমার কথা হচ্ছে তুমি যাই পড়ো না কেন সবগুলা ইন্টার এবং অ্যাডমিশন সব জায়গায় লাগবে, তাহলে এমন ভাবে পড়ো সব জায়গায় ব্যাকআপ হয়ে যাবে এবং আহামরি কোনো কিছু লাগে না। দেখো এই একটু আগে যেটা বলছিলাম সেটা কিন্তু ইন্টারমিডিয়েট, এবার তোকে অ্যাডমিশন, কোনো পার্থক্য নাই। দেখো প্রশ্ন কি বললো, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার, কার বেগ, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ। তাহলে নৌকার বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, বি দ্বারা। বি সমান কত, ঘন্টায় 14 কিলোমিটার, এর মানে 14 কিলোমিটার পার আওয়ার। এবার বললো, এবার তোমাকে কি বললাম আমি একটু ডান পাশে লিখি, হ্যাঁ এটা হচ্ছে সুয়েট 05, তাহলে বি ইকুয়ালস টু 14 কিলোমিটার পার আওয়ার। এবার তোমাকে বলা হলো একটি নৌকা আড়াআড়ি পার হতে হলে, আড়াআড়ি মানে কি, আড়াআড়ি মানে হচ্ছে এটা, এই যে এভাবে পার হবে। বলা হলো আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে, এর মানে আলফা ইকুয়ালস টু হোয়াট। এবার লাস্ট লাইনে লিখে দিল স্রোতের বেগ 7 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ মানে কি ইউ 7 কিলোমিটার পার আওয়ার। এবার তোমাদেরকে বলে রাখি 2004-5 সাল যখন
এই প্রশ্নটা আসছিল তখন চুয়েটে কিন্তু কোনো রিটেন এক্সাম ছিল না, তখন চুয়েটে ছিল এমসিকিউ এক্সাম। তাহলে যেহেতু এমসিকিউ এক্সাম ছিল, তুমি কি এমসিকিউতে করে করে দেখবা? কোনো দরকার নাই, এমসিকিউতে ডাইরেক্ট আনসার বসাই দিবা। তাহলে দেখো কিভাবে আনসার বসাচ্ছ। আলফা ইকুয়ালস টু, আমার টার্গেট কি, আড়াআড়ি পৌঁছাইতে হবে। কিভাবে? আড়াআড়ি আড়াআড়ি পৌঁছাতে হলে হলে এই আলফা আলফা কোণে কোণে রওনা দিতে হবে। এবার আসো, আলফা সমান কি, cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। এখানে স্রোতের বেগটা হচ্ছে কত, 7, নৌকার বেগটা কত, 14। এবার একটু খেয়াল করো, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস 7/14 মানে হচ্ছে হাফ। cos কতর মান মাইনাস হাফ, 120 ডিগ্রি। এটা মুখস্থ করে ফেলবা, আজকে থেকে মুখস্থ করে ফেলবা। cos 120 ডিগ্রি এটার মান হচ্ছে মাইনাস হাফ, কারণ ফিজিক্স এবং ম্যাথে এই মানটা তুমি হাজার হাজার বার পাবা। ওই কারণে cos 120 ডিগ্রির মান যারা জানো না তারা মুখস্থ করে ফেলো। এটাও আমার টিএম এর মধ্যে পড়বে, ঠাড়া মুখস্থ। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস হাফ, তাহলে বলতে পারি আলফা ইকুয়ালস টু কত ডিগ্রি, 120 ডিগ্রি। এবার তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য আমি একটু চেঞ্জ করে দিব। দেখো, বাসায় প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন দিই, তোমাদের ক্লাস এখানে শেষ করব। এখন এবার হচ্ছে বাসায় প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন দিই, সেটা তোমাকে সলভ করতে হবে। দেখো, প্রশ্নটা এরকম, নৌকার স্রোতের বেগ v এবং নৌকার স্রোতের বেগ কেমন হয়, নদীতে স্রোতের বেগ v এবং নৌকার বেগ u হলে, নৌকার বেগ u। এবার একটি নৌকাকে আড়াআড়ি মানে বুঝছো তো, আড়াআড়ি নদী পার হতে হলে আলফা কোণে রওনা দিতে হয়। এবার বললো ডিজে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস, আগে ছিল কি আমাদের, এটা ছিল এরকম, একটু ওয়েট। আচ্ছা, তাহলে তোমাকে এই যে এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে প্রশ্ন কি করা হলো, নদীতে স্রোতের বেগ v এবং নৌকার বেগ u, নদীতে স্রোতের বেগ v এবং নৌকার বেগ u হলো, একটু ওয়েট। হ্যাঁ, নদীতে স্রোতের বেগ v এবং নৌকার বেগ u, এটা তোমাকে বলে দিল। একটি নৌকা আড়াআড়ি ভাবে নদী পার হতে হলে আলফা কোণে রওনা দিতে হয়। এবার ডিজে মানে তোমরা অনেকে বুঝো নাই না। আচ্ছা, ডি মানে হচ্ছে দেখাও, জে মানে হচ্ছে যে, মানে দেখাও যে, তোমাদের বলে না দেখাও যে। হ্যাঁ, তাহলে দেখাও যে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস b ডিভাইড বাই u। তোমরা এটা প্রমাণ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তাহলে সবাই এটা করে নিবা। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাই দাও, আমরা আমাদের ক্লাসটা না হয় শেষ করে দিব। আমাদের আজকে আর কোনো কিছু পড়ার নাই। এবং হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কালকেই তোমাদের এই যে আমাদের আজকের ক্লাসের পরে কালকে ঠিক 7:30 কিন্তু তোমাদের ক্লাস হবে বায়োলজি ক্লাস। এবং তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে আসছে তোমাদের বিখ্যাত নায়ক ভাইয়া, মুন্না ভাইয়া। উনি তোমাদেরকে বায়োলজি অনেক মজা করে অনেক কিছু পড়াবে। হ্যাঁ, তো আশা করি ওই জিনিসগুলো খুব ভালো লাগবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে একটু বলো, আমি সলভ করে দিই। কোনো প্রশ্ন থাকলে বলো, না হয় আমি আমার লাইফটা শেষ করে দিব।
আচ্ছা, যারা বলতো তোমাদের নেট প্রবলেম করতেছে, সেক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, ক্লাসটা যেহেতু তোমার এখানে থাকবে, তোমরা পরে আবার দেখে নিও যে আমার এই যে লাস্টের দিকের কনসেপ্টগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেগুলো তোমরা আবার দেখে নিও, দেখে নিলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা আজকের ক্লাস আমরা একটু আমাদের এখনই শেষ করব। তো আশা করি তেমন কোনো প্রবলেম থাকার কথা না কারো। আচ্ছা, তো আমরা শেষ করি। যারা মনে করো, যারা মনে করতে যে কোনো টপিক্সের প্রবলেম মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি যে কাজটা করো, ভিডিওটা আবার দেখবা। তো এখন এমনি মনে করো একটা কনসেপ্ট যদি আবার পুরোটা বুঝাইতে হয়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে। তাও যদি না বুঝে, আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করবো, কোনো সমস্যা নাই। তবে আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এবং ভাগ্য ভালো থাকলে আজকের ক্লাসের উপরে তুমি একটা সিকিউ পেয়ে যেতে পারো পরীক্ষায়। তো আমরা আজকের ক্লাস তাহলে এখানে শেষ করি। আর তোমরা তাহলে কালকে যে তোমাদের ক্লাসটা, কালকে হচ্ছে 7:30 বায়োলজি ক্লাস, দেন আমাদের অন্যান্য ক্লাসগুলো আস্তে আস্তে আসবে। আর তোমাদের শীঘ্রই ম্যাথ ক্লাস, আইসিটি ক্লাস, এই ক্লাসগুলো তোমাদের শীঘ্রই আসবে। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর বোটানি ক্লাসও সামনে আসতেছে। কালকে 7:30 ক্লাসে সবাই থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।